একটা বছর তো অলমোস্ট শেষ হতে চললো, ঠান্ডাটাও পড়েছে জমিয়ে। আমরা যেখানে থাকি শহর কলকাতায়, সেখানে যত না ঠান্ডা, শহরতলিতে অনেক বেশি ঠান্ডা। বিশেষ করে আমার অতিথি তো অত্যন্ত ঠান্ডার জায়গা থেকে আসেন, দুর্গাপুর, অন্ডাল ইত্যাদি ওই জায়গাটা। তো বড়দিন আসছে, হইচইয়ের ব্যাপার আছে, ফেস্টিভ, তো ফেস্টিভ ইজ আফটার অল ফেস্টিভ। তো সেইখানে বহু মানুষ এদিকে যাবে ওদিকে যাবে, খাওয়া দাওয়া করবে, পার্ক স্ট্রিট থেকে শুরু করে এখন তো লেক টাউন হয়ে গেছে বড়দিনের সেকেন্ড ফেজ, মানে সেকেন্ড কি বলা যায়, অ্যাট্রাকটিভ প্লেস বলা যেতে পারে। তো এই সমস্ত জায়গাতে হয় কি, নতুন নতুন আলাপ হয়, ইয়াং ছেলে মেয়েরা নিজেদের মধ্যে বন্ধুত্ব হয়, সেটা একটা ব্যাপার স্বাভাবিক। সে আমাদের ছেলেবেলাতেও আমরা যখন দুর্গাপুজো সরস্বতী পুজোতে বেরোতাম, ভালো কি লাগতো না, নিশ্চয়ই লাগতো, কিন্তু সেটা মানে ম্যাচিওর করতে খুব কম, হয়তো বলাই হলো না সারা জীবনে, এই থাকতো ব্যাপার। যাই হোক, সর্বনাশটা যেটা হচ্ছে সেটা এই সংস্কৃতিটা পশ্চিমী সংস্কৃতি, অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিতে আজ বলে না, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিয়ে থার ব্যাপারটা খুব কমপ্লিকেটেড, ডিভোর্স প্রচুর, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে থেকে একসাথে রয়েছে, অথচ হাজব্যান্ডের একজন বান্ধবী আছে, ওয়াইফের একজন বন্ধু আছে, ন্যাচারালি তারা নিয়েছে। এটা ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি হবে না, তো কোনোটাই তো আটকায়নি। তো এটা দেখা যাচ্ছে এখন যে প্রায় সর্বস্তরে আগে আমরা কি দেখতাম, যে বাড়ির কাজের দিদি বা কাজের মাসি আসছেন, কি ব্যাপার, বাড়ির কি খবর টবর, তাকে জিজ্ঞেস করলে চোখের জল মুছতেন, স্বামী পালিয়ে গেছে, তাকে ওই রকমই বিয়ে করে পালিয়ে গেছে, একটা বাচ্চা টাচ্চা আছে, ফলে তাকে লোকের বাড়িতে কাজ করতে হয়। সেই সংস্কৃতি কিন্তু ছিল বহুদিন, দীর্ঘদিন, কিন্তু এটা এখন কর্পোরেট সংস্কৃতি হয়ে গেছে। মানে আপনি একটা বিগ শট, ইউ মাস্ট হ্যাভ সাম গার্লফ্রেন্ড, এটি স্বাভাবিক, অর ইউ মাস্ট হ্যাভ সাম বয়ফ্রেন্ড, এবং এর মধ্যে খারাপ কিছু না। কিন্তু খারাপটা হচ্ছে এটা যে একটা জীবন, আপনি দ্বিতীয়বার যদি হিন্দু ধর্ম মতে ফেরতও আসেন, আপনি তো জানবেন না যে আপনি কে ছিলেন, কি বৃত্তান্ত। ফলে আপনি ধরা যাক আপনার নাম এক্স ওয়াই, তো এক্স ওয়াই হিসাবেই আপনি জন্মেছেন, এক্স ওয়াই হিসাবে মরবেন। তো এই জীবনটাকে এনজয় করার জন্য পরকীয়া না করলেও চলে, তো বললেও চলে, না বললেও চলে। তবে কি আরেকটা ঘটনা যেটা রয়েছে, একাকিত্ব। এখানে পরকীয়ার ব্যাপার না, এখানে প্রেমের ব্যাপার থাকে। অনেকেই আছেন, ওয়াইফ মারা গেছে কি হাজব্যান্ড মারা গেছে, তারা একাকিত্বে ভোগেন, তাদের একটা বান্ধবীর দরকার হয় ইত্যাদি। কিন্তু সেটা তার জীবনে কতটা সুখ আনবে, কতটা অসুখ আনবে, অন্তত 2025-এর বিভিন্ন অভিজ্ঞতা, চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পলিটিশিয়ানদের কার সঙ্গে রয়েছে, কি কাণ্ড কারখানা করছে টরছে ইত্যাদি, এটা নিয়ে আজকে আলোচনা। এটা কতটা শুভ, কতটা অশুভ, এবং মোস্ট মডার্ন কর্পোরেট কালচারের যিনি জ্যোতিষচর্চা করেন, তিনি সন্দীপ শাস্ত্রী। ওয়েলকাম। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধিদাতা শ্রী গণেশকে প্রণাম। তো এই যে ব্যাপারটা, এটা আমার প্রশ্ন হচ্ছে, এটা ভালো না মন্দ? না, অবশ্যই সমাজের জন্য ভালো না, মন্দ অবশ্যই। এখন ঘরে ঘরে যদি এটা হতে থাকে, একদমই। এবং এই ধরনের পরকীয়া যেটা তুমি বলছো, মানে এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার, এটার কারণে কিন্তু এটা খুব বেড়েছে, বর্তমান সমাজে খুব বেড়েছে, যে কারণে কিন্তু আমরা দেখছি মানে এখন বিয়ে যত বেশি, আমরা তো বিয়ের মরশুম পেরোচ্ছি, অগ্রহায়ণ মাস চলছে, এরপর মাঘ ফাল্গুন পুরো প্যাকড, বিয়ের এতটাই সিজন। মানে এইবারে তো আমরা মানে খুব কম বাড়ি থাকবে যাদের বাড়িতে বিয়ের কার্ড আসেন, নিমন্ত্রণ। তো সেখান থেকে দাঁড়িয়ে বিয়ে যেমন ভুরি ভুরি বিয়ে হচ্ছে, তেমন বছরটা পুরোটা পেরিয়ে গেলে, 2025 পুরোটা পেরিয়ে গেলেও কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখবেন ভুরি ভুরি ডিভোর্স শোনা যাচ্ছে, ভুরি ভুরি সাংসারিক জীবনে অশান্তি শোনা যাচ্ছে। এবং এটা সবসময় কিন্তু ক্রিয়েটেড বাই সামওয়ান, মানে কেউ একজন উপস্থিত হচ্ছে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের তৃতীয় জন, যার কারণে সংসারে ভঙ্গ বা বিচ্ছেদ চলে আসছে। এই ভঙ্গ বিচ্ছেদের কারণে এই তৃতীয় জন যদি কোনো পুরুষের জীবনে কোনো মহিলা হন বা কোনো মহিলার জীবনে কোনো পুরুষ হন, তাহলে সেক্ষেত্রে এটার জন্য অবশ্যই গ্রহ দায়ী হয়। এবং এই গ্রহ দায়ীর জন্য আমরা যেমন বিশেষ করে শুক্র
মঙ্গল শুক্রের কানেকশন, শুক্রের সাথে রবি রাহু বা কেতুর কানেকশন, এগুলো যদি থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সমস্যা আমরা দেখতে পারি। মঙ্গল শুক্র কানেকশানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার অথবা যে সমাজের জন্য, বাড়ির জন্য, পরিবারের জন্য সেই পুরুষ বা মহিলা প্রকাশ করতে পারছেন না, কিন্তু তিনি মনে মনে কাউকে ভালোবেসে ফেলেছেন বা তাকে উনি ভালোবাসেন, তাকে উনি ফলো করেন। তো এই ধরনের জিনিসগুলো হয় হচ্ছে গ্রহের জন্য, গ্রহের প্রতিকার প্রতিবিধান দরকার, এবং সবথেকে বড় ব্যাপার যেটা দরকার সেটা হচ্ছে বিশ্বাস। কারণ বর্তমান সময়ে এই শব্দটির বড় অভাব। দুটো শব্দ আমার মনে হয় জীবনে এখন বড় অভাব, একটা হচ্ছে বন্ধু, একটা হচ্ছে বিশ্বাস। এই দুই বয়ের অভাবে আমাদের জীবন কিন্তু এখন আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। কারণ আমরা প্রত্যেকেই এতটা ডেসপারেট হয়ে গেছি, যেখানে দাঁড়িয়ে আমরা কোন স্টেপ নিচ্ছি না করছি আমরা কোনো রকম বদার্ট করছি না কাউকেই। এইখান থেকে দাঁড়িয়ে শুরু হচ্ছে আপনার একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার জায়গা। একটা স্বাভাবিক জীবন, সেই জীবনে প্রেম আসা খুবই ব্যাপার, মানে খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু একটা অস্বাভাবিক জীবনের একটা প্রেম আসা, সেটা পরিস্থিতি অনুযায়ী কখনো স্বাভাবিক হতে পারে, পরিস্থিতি অনুযায়ী কখনো অস্বাভাবিক হতে পারে। কারণ আমরা একটা সময়, মানে আমি লাস্ট কয়েক বছর আগে দুর্গাপুর চেম্বারে আমি দেখলাম একটি মেয়ে আমার কাছে এসে, সে তার বাবা মারা গেছে খুব ছোট অবস্থায়, মেয়েটি বিবাহযোগ্যা মেয়ে এবং বিয়ে ঠিকও হয়ে গেছে, তার হয়তো আর 1 বছর পর বিয়ে হবে। তার এখন সে আমার কাছে টেনশনে এসছে যে মায়ের একটি সে বিয়ে দিতে চায়, কারণ আমি চলে গেলে মা তো একা হয়ে যাবে। এবং মানে মেয়েটি লাভ ম্যারেজ করছে এবং কোইন্সিডেন্টলি মেয়েটি তোমার চলে যাচ্ছে দেশের বাইরে, তো মা একেবারে একা। তো এই ধরনের চিন্তা ভাবনা, মানে আমি লাস্ট এপিসোডে বলেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের বাবা মাকে আরও বেশি স্মার্ট হওয়া দরকার। সেই রকমভাবেই পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে এই জায়গাগুলোর দিক থেকে একটু ক্লিয়ার হওয়া দরকার। যদি আপনার জীবনে আপনার স্বাভাবিক ফ্যামিলি রয়েছে, সুস্থ ফ্যামিলি রয়েছে, সংসার রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে আপনি আপনার স্ত্রী বা আপনি আপনার হাজব্যান্ড সাথে সন্তান নিয়ে আপনি হ্যাপি রয়েছেন, থার্ড কোনো ব্যক্তি যদি আসতে চাইলে, রবীন্দ্রনাথ বলেছেন মারা যাওয়ার শেষ দিন পর্যন্ত প্রেম হতে পারে। প্রেমটা কিন্তু সুস্থ, তবে প্রেম করাটা অসুস্থ অস্বাভাবিক বয়সে। এবং সেখান থেকে দাঁড়িয়ে যদি সেই রকম কোনো সম্পর্ক আসছে, অ্যাজ আ ফ্রেন্ড সম্পর্কটা রাখুন, একেবারেই মেন্টালি বা ফিজিক্যালি সেই সম্পর্কের মধ্যে জড়িয়ে না যাওয়াটাই বেটার। কারণ এর একটা নেগেটিভ এফেক্ট, সব ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, এর নেগেটিভ এফেক্ট আপনার সন্তানদের ওপর পড়বে, আপনার পরিবারের ওপর পড়বে, অবশ্যই আপনার শান্তির জায়গার ওপর পড়বে। আচ্ছা, এখানে যেটা জানতে ইচ্ছা করে, মানে তুমি আজকে ইনফ্লুয়েন্সড হও কাকে দেখে? খেলোয়াড়দের দেখে, সিনেমা আর্টিস্টদের দেখে, সেলিব্রিটিকে দেখে, এই যে নানান রকম ব্যাপারটা হচ্ছে। তো তুমি দেখছো যে একজন পোড় খাওয়া রাজনীতিবিদ, সে তার বউ বাচ্চাকে ছেড়ে দিয়ে সে আরেকজন বিবাহিত মহিলার সঙ্গে বসবাস করা শুরু করলো, লিভ টুগেদার বলা যায়। এবারে কেচ্ছা চূড়ান্ত, পত্রপত্রিকাতে একদম এটা নিয়ে লেখালেখি ইত্যাদি। আমি আশা করি আমাকে দিয়ে জোর করে তার নামটা বলাবেন না, শুধুমাত্র তো তিনি নন, এরকম প্রচুর রয়েছে। তো কাজেই এই যে ব্যাপারটা, এটাতে তারও তো কিছু সমর্থক আছে, বোথ সাইড। তো তারা ভাবতে আরম্ভ করলো যে এ যদি করতে পারে তো আমি পারবো না কেন, এটা একটা। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এটা একটা নেশার মতন কিছু মহিলার বা পুরুষের থাকে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আলোচনাটা বেশি হয় কারণ ওটা রসালো হয় বলে। একদম মহিলাদের মধ্যে দেখা যায় যে এই ধরনের একটা শুধু প্রেমই নয়, তার মধ্যে যৌনতায় ইত্যাদি মিশ্রিত, যে এক পুরুষে সন্তুষ্ট নয়, বহু পুরুষগামী। তো এই যে ব্যাপারটা হয়, তো সেটা থেকে তিনি ব্যক্তিগতভাবে সুখী হন না? তার জীবনে কি কখনো এই প্রশ্নটা আসে নিজের কাছে, নিজের যে তুমি জীবনে করলেটা কি? তোমার এখন এতটা বয়স হলো, তুমি জীবনে এই কর্মটি করে বেড়ালে, তাহলে তুমি তোমার পরে ধরো তোমার তোমার ছেলে মেয়ে আছে, কি এরপরে নাতিপুতি হবে, যাই হোক, তুমি তাদের কাছে কিভাবে, তুমি তো তাদের কাছে একটা ঘৃণার পাত্র, যতই তোমাকে অ্যালাউ করুক বা যাই করুক। তুমি যেটা বললে সেটা ডিফারেন্ট, যে বাবা মারা গেছে, ঠিক আছে, মার বিয়ে দিচ্ছে, একা থাকবে কি, এটা ডিফারেন্ট, হয়তো বিয়েও করতে পারে, কিন্তু সবই আছে থাকা সত্ত্বেও অধিক প্রাপ্তি বা এটা একটা নেশার মতন হয়ে যায়।
ড্রাগের নেশা না, থেকে তুমি মারাত্মক এটা নেশা। বললে খুব বাস্তব কথা বলেছো। সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে একটা পুরুষ বা মহিলার ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে শুক্র মঙ্গল তার চার্ট অনুযায়ী ড্যামেজ পজিশনে রয়েছে, সেখানে দাঁড়িয়ে তার একটাই কথা সব থেকে বেশি স্পষ্ট হবে, সেটা হচ্ছে তার ফ্যামিলি লাইফটা ড্যামেজ হবে, তার সাংসারিক লাইফটা ড্যামেজ হবে। তাহলে সাংসারিক লাইফ যদি ড্যামেজ হয়, তাহলে অলরেডি সে কি হলো, সে তো একটা সময়ের পর, আমরা যখন ছোট থেকে বড় হচ্ছি তখন আমরা বাবা মার আন্ডারে আছি, পরবর্তীকালে আমরা পড়াশোনা করছি, দিন আফটার আমরা চাকরি করছি, দিন আফটার আমরা সংসার ধর্ম পালন করছি, টিল ডেথ, একদম মৃত্যু পর্যন্ত। তার মানে আমরা যদি ক্যালকুলেট করি একটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবনটাকে, তাহলে সে কিন্তু ম্যাক্সিমাম সময়টা সংসার ধর্মের সাথে জড়িত। এবার তার বয়সের 40 বছর সে হয়তো ম্যারিড লাইফ পার করলো, বিবাহিত জীবন, এই বিবাহিত জীবন 40 বছরটাই তার ড্যামেজ রয়েছে ডিউ টু কোনো রিলেশন, এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার। ফলে কি হচ্ছে, আপনি 30 বছর, লাস্ট 30 বছরে যে প্রাপ্তিগুলো পেয়েছেন, সেই প্রাপ্তিগুলো 40 বছরে কিন্তু আপনার ধূলিসাৎ হয়ে গেল। আপনার সব থেকে বেশি যেটা হলো, সেটা হলো সম্মানহানি। কারণ আপনি আপনার পরিবার বা আপনার সন্তান বা তারপরের প্রজন্মের কাছে আপনি সেই সম্মানযোগ্যই হলেন না। কিন্তু এমন অনেক পুরুষ এবং মহিলাকে আমরা দেখেছি যে তারা এই ধরনের রিলেশন তৈরি করেন একটা অবলম্বন হিসেবে, একটা সিঁড়ি হিসেবে, জীবনে উচ্চ পর্যায়ে উঠবার জন্য এই সিঁড়িগুলোকে তারা ব্যবহার করে থাকেন। তো সেই ব্যবহৃত সিঁড়ি, তাদের মধ্যেও কিন্তু গ্রহের কানেকশন থাকে, নেগেটিভ গ্রহের কানেকশন। কারণ তুমি যে কোনো কারণেই হোক, গ্রহ কি করবে, তোমায় পরিচালিত করবে। পরিচালিত করবার জন্য তোমাকে বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রলোভন তোমার কাছে আসবে। যেমন অনেকের কাছে আমরা দেখি যে লটারি কাটার একটা অভ্যেস রয়েছে, এবং আমি খুব ভালো ভালো মানুষদেরকে দেখেছি, মানে তারা হয়তো কেউ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, কেউ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, কেউ প্রাইভেট ফার্মে চাকরি করছেন ভালো পোস্টে, এবং লটারি কাটার তাগিদে তারা অনেক অনেক টাকা লোন করে ফেলেছে। তার মানে কি, এটাও একটা প্রলোভন কাজ করছে। তারপরে মানে কি, চটজলদি আমি টাকাটা পাবো। অনেক ছেলেদের দেখেছি যে যারা এতটা পরিমাণে অলস হয়, তার বাবা বা মা তাদেরকে প্রচুর পরিমাণে তার পেছনে অর্থ ইনভেস্টমেন্ট করলো, বিভিন্ন ব্যবসার জন্য, বিভিন্ন জায়গায় চাকরি পাওয়ার জন্য, কিন্তু সেই ছেলেটি এবং মেয়েটি ওই টাকাগুলো সব এক এক করে চলে গেল। সে কিন্তু সেই টাকাগুলো যে চলে গেছে, বাবা মার টাকা চলে গেছে, তার কোনো ফিলিংস নেই, তার কোনো হেলদোল নেই। সে কিন্তু সেই রাত 2টোয় ঘুমাচ্ছে, সকাল 10টা বা 11টায় ঘুম থেকে উঠছে, এবং অ্যাজ ইউজুয়াল নিজের কাজটি করছে, সারাক্ষণ মোবাইল তার সঙ্গী, বন্ধু তার সঙ্গী, এবং 25 ডিসেম্বর থেকে নিয়ে 31 ডিসেম্বর, সঙ্গে 1 জানুয়ারি তার প্রত্যেকটা রাতে পার্টি দরকার। তো এই ধরনের জিনিসগুলো যখন হচ্ছে, সেই জিনিসগুলোর পেছনে এই প্রলোভন, এগুলো কে কাজ করাচ্ছে? এগুলো কাজ করাচ্ছে কিন্তু রাহু। রাহু বাড়ির বাইরের দিকের ঝোঁক বাড়িয়ে দেয়। রাহু আপনাকে আপনার সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না, সব সময় ভুল পথে পরিচালিত করবে। এবং আপনার অনেক সময় শনি যদি ড্যামেজ থাকে, রাহু যদি ড্যামেজ থাকে, আমি দেখেছি অনেক ছেলে, অনেক মেয়ে নিজের বাবা মার অর্থ নিজেই চুরি করছে, বাড়ি থেকে পকেট পাড়ছে। আবার মিথ্যে কথা, প্রচণ্ড পরিমাণে মিথ্যে কথা বলবে, শর্ট টেম্পার্ড হয়ে যাবে, আপনি ওকে কিছু বলতে যাবেন আপনার ওপর চোটপাট দেখাবে। অনেক সময় আমরা দেখেছি বা আমার গায়ে হাত পর্যন্ত তুলছে। তো এই ধরনের জায়গা। আবার অনেক সন্তান দেখবেন ঠিক ক্লাস 6-7 পর থেকে এতটাই লাজুক হয়ে যাচ্ছে, কোনো সোশ্যালি কোনো জায়গাতেও মিশছে না, না পুজোতে ঘর থেকে বেরোচ্ছে, না কোনো বিয়ে বাড়ি যাচ্ছে, কোনো রিলেটিভ বাড়িতে এলে সে কারোর সাথে মিশছে না, একটা দরজা বন্ধ করে নিজের রুমেও বদ্ধ হয়ে যাচ্ছে, ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে, চাপা প্রকৃতির হয়ে যাচ্ছে। কারণ এটার জন্য দায়ী কিন্তু কেতু। সুতরাং আপনার সন্তানের, মানে আপনার জীবন যা গেছে গেছে, কিন্তু যেটা আছে তাকে নিয়ে বাঁচতে হবে। সুতরাং আপনার সন্তান কোনো রকমভাবে যাতে কোনো রকম নেগেটিভ পলিউটেড না হয়, বন্ধুবান্ধব দ্বারা, আত্মীয় স্বজন দ্বারা, গ্রহগত দিক থেকে, অবশ্যই সেই জায়গাগুলোর সঠিক প্রোটেকশান নেওয়াটা ভীষণভাবে দরকার। এবং সেই প্রোটেকশান অনুযায়ী সঠিক টাইমে দেবেন। সঠিক টাইম মানে যেমন হচ্ছে, আমি এখন বলবো, আমি প্রত্যেকটা বাচ্চাকে একটা সময়, আমি যখন 2012 থেকে এখানে প্রোগ্রাম চালু করি, আমি বলেছিলাম যে ক্লাস 8-9 থেকে সন্তানদের দেখান। কিন্তু এখন আমরা তো প্রচণ্ড ফাস্ট, আমরা একদম মানে এই যে আমার রিসেন্টলি আমার এক ফ্রেন্ড আর কি জন্ম নিয়েছে, তার একটি ছেলে আমাকে জাস্ট ফোন করে বলছে, ভাই দেখ একটু কোন বোর্ডে দেবো আমি, মানে সিবিএসসি, আইসিএসসি নাকি বেঙ্গল বোর্ড। ফলে কি হচ্ছে, বা আমরা এতটা স্মার্ট, জন্মগ্রহণ হওয়ার আগে, তাই না, তার সঙ্গে আনুষঙ্গিক আরো মানে ছবি আঁকা শেখাতে হবে, রিসাইটেশন শেখাতে হবে, হ্যাঁ, মানে এক্সট্রা স্কিল তার কি থাকবে। সেকেন্ডলি যেটা থাকছে সেটা হচ্ছে যে এই তোমার ওর ধরনের ক্ষেত্রে, মানে জন্মাবার আগে বাচ্চার কোন অক্ষরের নাম লিখবে,
বাচ্চার জন্মাবার সময়টা কোন সময়টা হলে ভালো হয়, মানে এই প্রত্যেকটা জায়গা, বাচ্চা কনসিভ করা থেকে কোন সময় কনসিভ করলে ভালো হয়, এই সময় থেকে বাবা মারা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভনেসটা বাড়ান, স্মার্টনেসটা বাড়ান, সচেতন হওয়াটা ভীষণভাবে প্রয়োজন। সঠিক টাইমে সন্তানকে সঠিক প্রতিকার প্রতিবিধানের দ্বারা সঠিক পথে পরিচালিত করতে চেষ্টা করুন, তাহলেই সন্তান একাডেমিক কেরিয়ার পাবে, ভালো কেরিয়ার পাবে। কেউ আছে দাদা? হ্যাঁ বোধহয়। আচ্ছা, হ্যালো। হ্যাঁ ও, বলছি, আমি আমি কিছুদিন বাগনান থেকে বুঝতে বলছি। পারছিলাম না। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি যে আমার হাজবেন্ডের একটু ব্যবসার ব্যাপারে জানতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি নাম বলুন। হ্যালো, হাজবেন্ডের নাম বলুন। নামটা বলুন। স্বামীর নাম কৌশিক রক্ষী, আর ডেট অফ বার্থ হচ্ছে 10/7/1983। সময়টা বলুন। রাত্রি 12:30, আর বার হচ্ছে শনিবার। আর জন্মস্থান? জন্মস্থান হচ্ছে মেডিকেল। মানে কলকাতা মেডিকেল তো medical। অনেক, সেটাই বলুন। বুধবার ছিল 10ই অগস্ট না, 1983। বুধবার নয়, শনিবার বলছে। ডেট অফ বার্থ শনিবার। আরেকবার বলুন। 10/7/1983। 10/7 10/7/1983। মানে জুলাই, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। 10ই জুলাই 1983 রাত 12:30 আপনি বললেন। শনিবার হ্যাঁ, পেরিয়ে হ্যাঁ। এটা রবিবার হয়ে যাবে, 9 তারিখ পেরিয়ে 10 তারিখ, রাত 12টার পর যেহেতু, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আপনি আছে, ওই পাশে কেউ রয়েছেন তার কথা শুনছেন, আপনি আমার কথা উত্তর দিন। আচ্ছা বলুন। মেষ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নরগণ আপনার হাজবেন্ডের জানা ছিল? হ্যাঁ বেশ। এটা জানতেন? হ্যাঁ আছি, বলুন। বৃহস্পতি আপনার বক্রী হাজবেন্ড, অবস্থায়। আপনার কি টিভিটা চলছে নাকি? হ্যাঁ না, টিভি বন্ধ হয়ে আছে, সাউন্ড বন্ধ করা আছে। আচ্ছা, তো আপনি যেটা জিজ্ঞেস করছেন সন্দীপ বাবু, সেটার উত্তর দিন। যে একটা একটা করে পার্ট করে যে প্রশ্নগুলো করবে উত্তরটা দিন। হ্যাঁ, তুমি কি বলছিলে? দেখুন, আচ্ছা, আপনার বলুন। হাজবেন্ড, আপনি প্রথমেই আমাকে বললেন যে উনি ব্যবসার সঙ্গে যুক্ত এবং আপনি ব্যবসার ব্যাপারে জানতে চান। আপনার হাজবেন্ডের জায়গাটা ব্যবসার দিক থেকে ভালো উন্নতি পাওয়ার যোগ রয়েছে কিন্তু চার্টে, কারণ শনি তুঙ্গস্থ সপ্তম স্থানে। কিন্তু আপনার হাজবেন্ডের চন্দ্র রাহু যুক্ত। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম রাহু কি করে, ভুল পথে পরিচালিত করে। ফলে যে এই যে চুজ করাটা, ধরুন ব্যবসা কারোর, আপনি হয়তো শুনলেন কারোর কাছে যে আপনার হাজবেন্ডের চারটা ব্যবসার চার্ট, আপনি চোখ বন্ধ করে আপনার হাজবেন্ডের হয়তো লিকুইড ব্যবসা আছে, আর আপনি কি করলেন, সলিড ব্যবসায় দিয়ে দিলেন। মানে ব্যবসার সাবজেক্ট চুজ করাটা আপনার হাজবেন্ডের ক্ষেত্রে খুব খারাপ হবে, যে কারণে বর্তমান পরিস্থিতি ব্যবসায়িক দিক থেকে ভীষণ ডিস্টার্ব যাবে এবং অর্থনৈতিক লস হবে। বিবাহিত জীবনও ডিস্টার্ব আছে, অষ্টমস্থ বৃহস্পতি রয়েছে যেখানে অর্থ লসের জায়গা রয়েছে, আর তার সাথে একটা লগ্নভঙ্গ কালসর্প, যেটা প্রচণ্ড পরিমাণে আপনার হাজবেন্ডের স্টিল নাও ওকে কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে, সংঘর্ষ করতে হচ্ছে ব্যবসার সঙ্গে। আমি একটু আগে ব্যবসার সাবজেক্টটা শুনবো, কি ধরনের ব্যবসা উনি করছেন? ব্যবসা উনি করছেন হচ্ছে রেস্টুরেন্ট আছে। না, চলবে না। কিসের আমি কিছুক্ষণ আগে কিসের রেস্টুরেন্ট করছেন, খাদ্যদ্রব্য। হোটেল, আপনার হোটেল। হাজবেন্ডের হোটেল জনিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার হাজবেন্ডের যেটা চার্টে দেখাচ্ছে সেটা হচ্ছে লোহার সাথে যুক্ত কোনো ব্যবসা করতে হবে। তার মানে আপনার হাজবেন্ড গাড়ির ব্যবসা করতে পারেন, আপনার হাজবেন্ড বাড়ি তৈরি করার হার্ডওয়্যার মেটেরিয়ালসের ব্যবসা করতে পারেন, খনিজ ব্যবসা করতে পারেন, পেট্রোলিয়াম জাত ছাড়া, কারণ লিকুইড ব্যবসা চলবে না। এছাড়া আপনার হাজবেন্ডের সাইড একটা বিজনেস চলবে, সেটা হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবারে আপনি বলুন আপনার হাজবেন্ড কি ব্যবসার কেমন চলছে? হাজবেন্ডের ব্যবসা একদম বসে গেছে, বুঝেছেন তো? বসেই গেছে বলছি। মানে একদমই কত চলছে না বছর বললেই ধরে হয়, এই ব্যবসাটা একদম। করছিলেন উনি? উনি এই 3 বছর ধরে ব্যবসা করে, আমাদের দোকানটা 3 বছর হয়েছে। বেশ, এবারে আপনারা তার কি আগে কি চাইছেন? করছিলেন? তার আগে কি করতেন? হ্যাঁ দাদা, আমি একটা কথা বলতে চাই। বলছি যে আপনার কাছে আমার শাশুড়ি গিয়েছিল, আমার হাজবেন্ডের আপনি কুষ্টিটা করে দিয়েছেন। তো তাতে আপনি লোহার ব্যবসাও লিখেছেন আর ওই কাপড়ের দেখো। ব্যবসা লিখেছেন, তা করলো না আর কেন? কাঠের ব্যবসা আর খাদ্যদ্রব্যের ব্যবসাও লিখেছিলেন। না, আগে তো লোহাটা লিখেছে। হ্যাঁ, লোহার ব্যবসাটা লিখেছিল দাদা। একদম, দেখো তাহলে কাণ্ড। খাদ্যদ্রব্যটা ওর বেসিক অপশন 3। না, বেসিক নয়। বলছি খাদ্যদ্রব্য মানে ব্যবসাটা আমাকে কি দেখুন, করবেন? আমি একটা কথা বলি দিদি, শুনুন ভালো করে। যেমন ধরুন
আমি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, এটা আমার যদি বিজনেস আমি হিসেবে ধরি, তাহলে এটা হচ্ছে আমার বেস। এরপরে আমি একটা ফিল্ম করলাম, আমি একটা রেস্টুরেন্ট করলাম, আমি একটা কাপড়ের দোকান করলাম, এগুলো থাকবে সাইড প্রফেশন। মানে আমি প্রথম ব্যবসাটাকে Major ধরেই business- কিন্তু হ্যাঁ, major business টাকে মেজর astrology। বিজনেসটাকে ধরে আমি সাইড ব্যবসাগুলো করব। তো মেজর বিজনেস হচ্ছে ওর লোহা, যেটা ওর একদম গাড়ি। লেখা রয়েছে। একদম। তারপরের ওই বিজনেসগুলো মানে আপনাদেরকে আমি থাকলে ওটা লিখে থেকে দিয়েছি যে- ঠিকই, কিন্তু আপনারা কথাগুলো যখন আমি বলি খুব তখন ভালো বলছেন। বুঝতে হবে, সাংঘাতিক। আপনাকে ধাপে ধাপে বুঝতে হবে। আপনার শাশুড়ি মা ওই জায়গাটা হয়তো মিস করে গেছেন। যাই হোক, এখন 2027 সালের অগস্ট পর্যন্ত সময় রয়েছে। ইমিডিয়েটলি ব্যবসার ট্র্যাকটাকে চেঞ্জ করার চেষ্টা করুন। যদি প্রয়োজন হয় লোহার ব্যবসার জন্য, যদি আপনি ব্যাংক লোনও করেন, তাহলে আমি আপনাকে এইটুকুনি প্রতিশ্রুতি দিতে পারি যে আপনার হাজব্যান্ড লস খাবে না, লাভবান হবেন এবং আপনি লোন শোধ করতে পারবেন। ধন্যবাদ, সঙ্গে থাকুন। কি অসাধারণ না, যে তুমি জানো না কে ফোন করেছে, কি বৃত্তান্ত। মানে আমি এবং উনি তো জানি। ডিসক্লোজও করেন, এবং ডিসক্লোজও করেনি প্রথমে, কিন্তু তারপরে বললেন যে আপনি বলেছিলেন লোহার ব্যবসা করতে। সেকেন্ডটা আরেকটা কি জানি বেশ বললো, হয়তো ট্যুরিজম, লোহা গাড়ি এবং গাড়ি তার গাড়ি সাথে, হ্যাঁ, লোহা গাড়ি, এবং থার্ড অপশনটা হচ্ছে কি ফুড, খাদ্যদ্রব্য। তাহলে ফার্স্ট মানে কি বলে যে প্রিন্সিপাল বিজনেস উইল বি রিলেটেড উইথ কার অর আয়রন। একদম। মানে অসাধারণ, এটা এক্সেলেন্ট, দারুণ বলেছো। তো এগুলো কিভাবে ধরতে পারছি যদি একটু বলো। না, এটা তো আমি তোমাকে একটা জিনিসই বলবো যে সব সময় হরোস্কোপ যদি ডেটাটা আমার ঠিকঠাক থাকে, জন্ম সময়, তারিখ, স্থান, তাহলে আমার ক্ষেত্রে সব থেকে সুবিধাজনক জিনিস সেটা হচ্ছে যে আমার আয়নার মতন স্বচ্ছ হয়ে যাবে ব্যাপারটা। সব সময় আপনারা যখন কাউকে দেখাবেন, কারোর কাছ থেকে প্রেডিকশন নেবেন, আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ বিচারটা নেবার জন্য পুঙ্খানুপুঙ্খ প্রশ্নগুলো আপনারা করুন। আপনারা এলেন, আপনারা জানলেন, আপনার যেমন লাস্ট কলার তার মা, না এটা তো সাংঘাতিক, মানে এটা আনএক্সপেক্টেড। এবং এই ফোনটা কিন্তু খুব ফ্রেন্ডলি না, চ্যালেঞ্জিং ফোন, কিন্তু ভীষণ ভাল লাগলো এই কারণে যে তোমার মানে প্রাইম বিজনেস বা মানে একদম বেস্ট বিজনেসটা হচ্ছে কি আয়রন অ্যান্ড কার। একদম একদম একদম। হয় না, গাড়ি ভাড়া দিচ্ছি, হয়তো একটা গাড়িও আমার না, সব গাড়ি লোকেদের সঙ্গে কন্ট্যাক্ট করলাম, আমার একটা দোকান খুললাম, বাই আসানসোল যাব, কলকাতা থেকে যাবো আসবো কত। এবং আমাদের ওই বেলটা এখন প্রচন্ড ভালো চলছে, কার ওয়াশ, হ্যাঁ, মানে গাড়ি রিলেটেড। আমার উদ্দেশ্যটা জানতে হবে, কেউ আছেন? হ্যাঁ, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, ঝটপট। মেয়ের ব্যাপারে জানতে চাই, 12ই জানুয়ারি 1995। বেশ, শুনবো। আগে মেয়ের নাম শুনবো, কোন জায়গা থেকে বলছেন সেটা শুনবো। হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে সুমনা দাস। সুমনা দাস। 12ই জানুয়ারি 1995, সময় সকাল 10:45, বৃহস্পতিবার। কোথায় হয়েছে জন্ম? কুচবিহার। কুচবিহার। আপনি বলছেন কোন জায়গা থেকে? আমি বলছি, আমি তো আপনার কাছে গেছিলাম ছেলের ব্যাপারে। আমার কাছে এসেছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ। বেশ বেশ, কুচবিহার চেম্বারে। ছেলে ঠিক আছে? না, আমি হাওড়াতে এসেছিলাম। ও, হাওড়াতে হাওড়াতে এসেছিলেন। আচ্ছা আচ্ছা। ছেলের কতদিন আগে দেখিয়েছেন ছেলেকে? ছেলে তাও 14 না 15 সালে বোধহয়। 15 সালে। আচ্ছা, বৃহস্পতিবার ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ। মীন লগ্ন, বৃষরাশি, তোমার তো কামাল করা সব ফোন আসছে। কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ, দেবাড়িগণ, জানা ছিল? হ্যাঁ, এগুলো জানি। বেশ বেশ, তুমি খুব ঝটপট বলো। মঙ্গল বক্রী অবস্থায় রয়েছে। তাড়াতাড়ি বলছি, আপনার ছেলের বর্তমান সময়ে একটা খুব উচ্চ শিক্ষার জায়গা রয়েছে এবং উচ্চ শিক্ষা, এটা মেয়ে, ও মেয়ে, আপনার মেয়ের উচ্চ শিক্ষার জায়গা রয়েছে এবং অবশ্যই আপনার মেয়ের কিন্তু উচ্চ শিক্ষা মানে মাস্টার্স, এবং তারপরে যদিও চায় ও রিসার্চ করতে পারে, এই ধরনের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। বিয়ে নিয়ে একটু সমস্যা রয়েছে, আর চাকরির চার্ট, এটা জন্মস্থান থেকে যতটা দূরে থাকবে ততটা ওর জন্য বেটার। যদি চায় ও স্থায়ী চাকরিও পেতে পারে, সম্ভাবনা রয়েছে। চারটায় খুব একটা ডিস্টার্ব কিছু নেই, শুধুমাত্র মঙ্গলটা ডিস্টার্ব আছে, এটার প্রতিকার করতে হবে। শুনবো ওইটাই। হ্যালো, আছেন আপনি? ওর পিতৃস্থানটা একটু বলবেন। না না না, আপনি এক কথা উত্তর দিন। উনি যেগুলো বলেছেন সেগুলো ঠিক তো? হ্যাঁ হ্যাঁ। ব্যাস, বাকিটা উনি বলে দিয়েছেন। আমি বলে দিই, 14 তারিখ বর্ধমান, 15 তারিখ অন্ডাল, 17 তারিখ বাঁকুড়া, 18 তারিখ ব্যারাকপুর, 19 তারিখ বোলপুর, 20 তারিখ হাজরা, 24 তারিখ আলিপুরদুয়ার, 25 তারিখ কোচবিহার, 26 তারিখ শিলিগুড়ি, 28 তারিখ সিউড়ি, 4 তারিখ রামপুরহাট, 5 তারিখ বালুরঘাট, 7 তারিখ দুর্গাপুর অ্যান্ড 9 তারিখ আসানসোল। বাকি সামনের বুধবার এবং বৃহস্পতিবার বিকেল 3টে চলে আসা। নমস্কার। নমস্কার।